থেকে মুনিয়াকে যেভাবেই হোক ফিরিয়ে আনা প্রয়োজন। সরি নদী, আসলে মাঝে মাঝে যে আমার কি হয়, মাথাটা ঠিক থাকে না, তখন যে আমি কি করি নিজেও বুঝি না। না না, তোমার কোনো দোষ নেই। মাঝে মাঝে আমার এমন হয়, নিজেকে কন্ট্রোল করতে পারি না। দেখো, অয়ন স্যার খুব ভালো মানুষ, কিন্তু ওনার একার ইনকামে তো আর পাপিয়াদের সংসার চলে না। স্যার খুব ভালো, কিন্তু মুনি আপুটা খুবই দুষ্টু। পাপিয়া কিন্তু ওদের মতো না, আমার আশা বন্ধুদের মতো ও না। ওদের বাড়ি ভাড়াটা দেবার পর্যন্ত কেউ নেই, সারা মাসে খাবার খরচ আর বাকি সব কিছু তো পড়েই থাকে। দেখো, পাপিয়া আমাদের বয়সে একটা মেয়ে হয়ে কত কিছু চিন্তা করছে, আর তাছাড়া ও তোর বোনের মতো অত ফাস্টও না। বুঝতে পারছি প্রয়োজন মানুষকে কোথায় নিয়ে যায়। মানুষ অভাব হতাশা থেকে বাঁচতে অনেক কিছুই করতে পারে। আমার একটা কথাতেই তুমি ফিল করতে পারছো। আর তুমি যদি কখনো ওদের বাসায় যাও, পাপিয়ার সাথে 2 ঘন্টা কথা বলো, তাহলে দেখবে ওর কত কষ্ট। তাই ভাইয়াকে বলে ওর জন্য একটা চাকরির ব্যবস্থা করেছি। অয়ন স্যার যদি আমাদেরকে আর পড়াতে না আসে, তাহলে তো ওদের খুব কষ্ট হবে। হবেই তো। জানো, মনি আপু একদম কনকেস আর পাপিয়া কনফিউজ। আমরা যদি ওকে হেল্প করি তাহলে কিন্তু ওর ভালো হবে। ওরা 3 ভাই বোন, কেউ কারো মতো না। মনি আপু তো একদম এক্সট্রোভার্ট, আমি ওকে সাপোর্ট করি না। আর অয়ন স্যার তো গুড ফর নাথিং, আমি ওকেও সাপোর্ট করি না। কিন্তু পাপিয়া, ও কিন্তু ডিফারেন্ট, ঠিক ওদের দুজনের মাঝামাঝি। নদী শোনো, আমি তোমাকে একটা রিকোয়েস্ট করি, যেহেতু পাপিয়া চাকরিটা করছে, তুমি ভাবিকে এমন কিছু বলো না যাতে পাপিয়ার কোনো সমস্যা হয়। আমি আর কোনোদিন পাপিয়ার সম্পর্কে আপাদুলা ভাইয়ের কাছে কোনো কমপ্লেন করব না। তুমি তো দারুণ জিনিয়াস। আমি ঠিক এই রিকোয়েস্টটাই করতে চেয়েছিলাম। শোনো, আমি একটা মিশন হাতে নিয়েছি, সাকসেসফুল হলে তোমাকে বলবো। শোনো, এরপর পাপিয়ার সাথে দেখা হলে বলবে তুমি ওদের বাসায় গিয়েছিলে। অয়ন স্যার আসছেন না, আমাদের পড়ালেখার খুবই অসুবিধা হচ্ছে, এই জন্য তুমি ওদের বাসায় গিয়েছিলে। মিথ্যা করে হলেও বলবে স্যার যেন অবশ্যই কালকের মধ্যেই চলে আসেন। বলবো, অবশ্যই বলবো। হ্যাঁ, এই শুনছ, গল্পের একটা মজার দিক এসেছে, শুনবে? না। তুমি এত হাঁটাহাঁটি করছো কেন? কি হয়েছে তোমার? এই বইয়ের মধ্যে তুমি কি পেয়েছো বলো তো? সারা দিন সারা রাত শুধু বই বই আর বই। তোমাকে অস্থির দেখাচ্ছে, কিছু হয়েছে তোমার? না, কিছু হয়নি। আমি বই পড়ছি, তোমার অসুবিধা কিসের? দিতি, সংসারে স্বামী অফিস থেকে এলে তাকে খেতে দেয়া, স্বামী অফিসে যাওয়ার সময় তার জুতোটা কালি করে দেয়া, স্বামীর কপালের ঘাম শাড়ির আঁচল দিয়ে মুছে দেয়া, এসব ছাড়া কি একটা মেয়ের জীবনে আর কোনো কাজ নেই? আছে, ছেলে মেয়ে মানুষ করা, রান্না বান্না করা, বাজার সদাই তদারকি করা, এই তো। হ্যাঁ, তোমার মতো একজন আটপৌরে মেয়ের কাছে এসবই হচ্ছে কাজ। তোমার সাংসারিক রুটিনে কোনো ক্লাব নেই, পার্টি নেই, ছুটি কাটাবার জন্য কোনো আউটিং প্রোগ্রাম নেই, লাইফে রিফ্রেশমেন্টের জন্য কোনো প্রাণ নেই। লাইফটাকে এনজয় করার জন্য তোমার মতো মেয়েদের হাতে থাকে বই, সুই, সুতা, চামচ, এসব। এর বাইরেও যে কিছু আছে সেটা তোমরা ভাবতে চাও না। আট পড়ে বলো আর ঘর খুনে বলো, তোমার ইচ্ছে মতো তোমার চাহিদা আমি পূরণ করতে পারবো না। কেন পারবে না? কেন? সময় কত এগিয়ে গেছে, মানুষের ভাবনা চিন্তা কত পরিবর্তন এসেছে, অথচ তুমি তুমি দিন দিন পেছন দিকে হাঁটছো। শোনো, আমরা 3 বন্ধু মিলে ঠিক করেছি নেক্সট মান্থে 1 সপ্তাহের জন্য ব্যাংককে যাব। তোমাকে কিন্তু এবার যেতেই হবে।
ও, ব্যাংককে যাবে রিফ্রেশমেন্টের জন্য? দেশ ছেড়ে নিজে পকেটে পয়সা খরচ করে ফুর্তি করে লাইফকে এনজয় করতে তোমরা ভালোবাসো, আমি সেটা পারি না। এটা আমার সীমাবদ্ধতা। আমি জানতাম এইরকম একটা নেগেটিভ অ্যান্সারের জন্য আমি প্রিপেয়ার্ড ছিলাম। জানতেই যখন তখন এত তর্ক করছো কেন? এত অগোছালো না তুমি? জিনিসপত্রগুলো ঠিক মতো গুছগাছ করে রাখতে পারো না। কিছু আচ্ছা আচ্ছা, এইগুলা করার জন্য তো লোক আছে। এত অগোছালো না তুমি, আমার ভাল লাগে না। এত সাত সকালে কেন এসেছো সেটাই বলো। দুপুর 12টা বাজে, তুমি 7 সকাল বলছো? আমার তো এইমাত্র ঘুম ভাঙলো। শুনলাম তোমার নাকি বিয়ে ঠিক হয়ে গেছে, মেয়ে আমেরিকা থেকে এসেছে। ফুপি তোমাকে সব বলে দিয়েছে? শোনো কি হয়েছে। সেদিন এক মেয়ে হঠাৎ আমার ছেলে ফোন করে বলে তার সাথে নাকি আমার বিয়ে। আব্বু নাকি ওকে বলেছে তার সাথে আমাকে বোঝাপড়া করে নিতে। এই কথা শুনে তো ফুপি ভীষণ মাইন্ড করেছে, কারণ তাকে গুরুত্ব দেওয়া হচ্ছে না। এই নিয়ে কত ঘটনা। আমি ভাবছি আব্বু আম্মুর সাথে কথা বলবো, কারণ আমার ভীষণ রাগ হচ্ছে। তোমার কাউকে ফোন করতে হবে না। কেন? তোমার সেলফোনটা কোথায়? পকেটে। ওটা নিয়ে দরজার বাইরে গিয়ে দাঁড়াও। কিন্তু কেন? আহাই শোনো, আরে তুমি এখানে গিয়ে দাঁড়াও। কি হয়েছে বলবে তো? ন্যান্সি নাম্বার। হ্যালো, আমি ন্যান্সি বা ফেন্সি নই, আমি মুনিয়া। তুমি? কিন্তু হ্যাঁ, আমি ন্যান্সি সেজেই তোমাকে ফোন করেছিলাম। সরি। কিন্তু কেন? এমনি। চলো। দীপা বাসায় গিয়েছিল। ও ভেবেছে আমি রাগ করে আসিনি। আসলে তা না, আমি মেন্টালি একটু ডিস্টার্ব আছি। দীপার সাথে আপনার দেখা হয়েছিল? না, নীরার সাথে হয়েছিল। দীপা ওভাবে না গেলেও পারতো, আমি তো এমনিতেই আসতাম। না, আসতেন না। আপনি আমার উপর রাগ করে চলে গিয়েছিলেন। আচ্ছা ছেলে মানুষ তো। আমি বললাম তো আমি মেন্টালি একটু আপসেট আছি। আমার সব কাজগুলোই কেমন ইরেগুলার হয়ে যাচ্ছে। দীপা যায়নি আপনার বাসায়, আমি গিয়েছিলাম সরি বলতে। শোনেন, আপনাকে বলেছিলাম নদী নামে একটা কবিতা লিখতে, তারপর বলেছিলাম দীপা নামে একটা উপন্যাস লিখতে। সেগুলো লিখতে হবে না। কিন্তু আমি যে নদী নামে একটা কবিতা লিখে ফেলেছি। কিন্তু ওটা ছিঁড়ে ফেলবেন। আপনি নীরা নামে যা খুশি একটা লিখবেন। তোমার সাথে আমার যেসব কথা হয়েছে তা আপা আর শিউরি কেউ কিছু শোনেনি। তোমার বুদ্ধিমতো হাতের বালা দুখানা বিক্রি করে মোস্তফার লোকদের ডেকে এনে সব টাকা শোধ করে দিয়েছি। গুড, ভেরি গুড। তুমি এত টাকা আবার কোত্থেকে পেলে? আপার যে বাড়িটি করেছি তার রেজিস্ট্রেশনের জন্য মেলা নিয়মকানুন আছে। এই মিউটেশন করতে হবে, ইনকাম ট্যাক্সে কথা বলতে হবে, অনেক ব্যাপার স্যাপার। হরমেশে টাকা লাগে। ওগুলো থেকে আমি একটু এদিক ওদিক করে জমিয়েছি। কাল তোমার অ্যাকাউন্টে জমা করে দেব। নাও, টাকাটা তুলে রাখো। তুমি যে শিউলিকে নিয়ে যাচ্ছ, কবে ফিরবে? শোনো, রেজিস্ট্রেশনের কাজ শেষ না হওয়া পর্যন্ত আমি ওই বাড়ি ছাড়া হতে চাই না। একটা গিরিঙ্গি লাগাতে হবে, প্যাচ ট্যাচ মেরে শেষ দান মারতে হবে। বুঝলাম না। আরে বোঝো না কেন? এই বাড়ির কাজ নিয়ে আয়ের গত কম হলো না, এখন ফাইনাল গেম। আরে রেজিস্ট্রেশন হয়ে গেলে তো বাড়িটা সুরমা আপার নামে হয়ে যাবে, তখন তো প্রজেক্ট ক্লোজ। তাই আমি চাচ্ছি সুরমা আপা আসার আগ পর্যন্ত একটু
একটু ধান্দাবাজি করে এই 1050 টাকা কামাতে হবে। শোনো, তুমি কিন্তু এই বাড়িতে একা থাকবে না। আমি আর শিউলি চলে যাবার ঠিক 2 দিন পর তুমি বরাবর বাসায় গিয়ে উঠবা, কিন্তু আমি গ্রিন সিগন্যাল দেবার আগ পর্যন্ত তুমি এই বাসায় ফিরবা না। ঠিক আছে, আমি তাই করব। গুড, ভেরি গুড। টাকাগুলো একটু রাখি। আপনার জন্য একটা সংবাদ আছে। তোমার বিয়ের? আপনি কি করে জানলেন? আমার ইনটিউশন থেকে। এটা কি কোনো দুঃসংবাদ না সুসংবাদ? বিয়ের ব্যাপারটাকে সবাই শুভ বলে, তাই এটা সুসংবাদ। আমি জানি, আমি বুঝি, আমি সব বুঝি। বুঝেও না বোঝার ভান করি। ভান করা ছাড়া আমার কোনো উপায় নেই। তুমি আমার বাসায় গিয়েছো, পাপিয়া মুনিয়া সম্পর্কে সবই জানো। আমি নতুন করে কিছু বলতে চাই না। ইমোশনকে কন্ট্রোল করতে হয়, তাতে তোমার ভালোই হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এটা কি মনীষ সাহেবের বাসা? হ্যাঁ। ভেতরে আসবো? কে আপনি? আপনি কে? আমি মিসেস মনির। আমি কি একটু ভেতরে আসবো? আপনার পরিচয় না পেলে কি করে ভিতরে আসতে বলি? আপনি আমার ব্যাগ চেক করে দেখতে পারেন। আমি কোনো মহিলা ডাকাত নই। না না, ঠিক আছে, আসুন। জি বসুন। সরি, আপনি বোধহয় কোথাও যাচ্ছিলেন? না না, ঠিক আছে। ভাবি, আপনাকে কিছু কথা বলবো। আপনি কিন্তু খুব মনোযোগ দিয়ে শুনবেন। আমি তো আপনার কথা কিছুই বুঝতে পারছি না। এটা নিশ্চয়ই আপনার হাজব্যান্ডের ভিজিটিং কার্ড? হ্যাঁ। আর এটা নিশ্চয়ই তার ফোন নাম্বার? হ্যাঁ। উনি এই নাম্বার থেকে প্রায় আমাকে ফোন করেন। মানে আমাদের মাঝে প্রায় অনেক কথাবার্তা হয়। মনির আপনাকে ফোন করবে কেন? আসলে আমার বান্ধবীর বাসায় সে আমাকে দেখে। পরিচয় হচ্ছে, আমাদের অনেক গল্প হয়েছে। সে তাকে আনম্যারিড বলে পরিচয় দিয়েছে। ভাবি, আমি আনম্যারিড জেনে ওকে যে ভালোবেসে ফেলেছি। হাসে তাই অলি প্রেমেতে পড়ে। এটা নিশ্চয়ই আপনার হাজব্যান্ডের ভিজিটিং কার্ড? হ্যাঁ। আর এটা নিশ্চয়ই তার ফোন নাম্বার? হ্যাঁ। উনি এই নাম্বার থেকে প্রায় আমাকে ফোন করেন। মানে আমাদের মাঝে প্রায় অনেক কথাবার্তা হয়। মনির আপনাকে ফোন করবে কেন? আসলে আমার বান্ধবীর বাসায় সে আমাকে দেখে। পরিচয় হচ্ছে, আমাদের অনেক গল্প হয়েছে। সে তাকে আনম্যারিড বলে পরিচয় দিয়েছে। ভাবি, আমি আনম্যারিড জেনে ওকে যে ভালোবেসে ফেলেছি। কি বলছেন আপনি? জি, আমি আর মুনি সিদ্ধান্ত নিয়েছি আমরা বিয়ে করব। আপনি কি বলছেন? আমি কিছু বুঝতে পারছি না। আমার ফ্যামিলিতে সবাই ওকে চেনে, জানে। যদিও আমি আজই জানলাম ও ম্যারেজ, কিন্তু তবু আমি ওকে ছাড়া কিছুই ভাবতে পারছি না। এই জীবনে আমি আর কাউকে বিয়ে করতে পারবো না। আপা,
আপা আপনি একটা মেয়ে হয়ে আরেকটা মেয়ের এত বড় সর্বনাশ করবেন না প্লিজ। আমিও চাই না, কিন্তু কি করব, মন যে মানে না, কিছুতেই না। আমাদের সম্পর্কের কথা অবশ্যই একজন জানে, বিয়ের কথা শুনে সেও কেটে পড়েছে। কে সে? রিফাত। কিন্তু মনির তো বলেছে রিপাতের সাথে ওর প্রবলেম। এখন কি করবেন? এখন আমি কি করব ভাবি, মনিরকে ছাড়া আমি বাঁচব না। না না, আপনি কথা বলবেন না। মনির আমার স্বামী, অবিবাহিত জন্য আপনি তাকে ভালোবেসেছেন, এখন তো সব জেনে গেছেন। এখন আপনার কি করা উচিত আপনি বলুন। আমিও সেটাই ভাবছিলাম, মনিরকে পেলে একটা হেস্তনেস্ত হয়ে যেত। যাক, আমি আমার বোনকে শক্ত করে ফেলেছি। ভাবি, আপনার কাছে কি 5,000 টাকা হবে? মানে হ্যাঁ, আপনি বসুন। মা, গন্ধ পাচ্ছ? আজ বাসায় রিচ ফুড রান্না হচ্ছে। পোলাও, মুরগির মাংস, রেজালা, সব বাজার আমি করেছি। বেতন পেয়েছি মা। তুমি এমনভাবে কথা বলছো যেন খালা তোমার কথা সব বুঝতে পারছে। মা আমার কথা সব বোঝে, ভাইয়া বা মুনিয়াপুর কথা বোঝে না, তাই না মা? তোমাকে দেখে মনে হচ্ছে আমি একটা চাকরি নিয়ে নিই। বেতনের টাকায় মুরগি পোলাও খাবে তাই? না, আমার বস খুবই দারুণ, ভীষণ কেয়ারিং, আমার ব্যাপারে ভীষণ কনসার্ন। এটা অবশ্য দীপার ক্রেডিট। আমি দীপার ঋণ কোনোদিনও শোধ করতে পারবো না। তোমার আনন্দ দেখে আমার চোখে পানি চলে আসছে। বোকা, কাঁদছিস কেন? ইদানিং মামি এত খারাপ ব্যবহার করে, মামিকে খুশি করতে মামাও। আমাকে যদি মামার বাসায় না রেখে কোনো এতিমখানায় রাখা হতো তাহলে আমি অনেক বেশি ভালো থাকতাম। আত্মীয়ের বাসায় অনাত্মীয়ের মতো থাকাটা যে কি অপমান। মাঝে মাঝে মনে হয় আত্মহত্যা করি। ভেঙে পড়লে চলবে না, জীবনে সব জায়গাতেই অপমান থাকে না, ভালোবাসাও থাকে। আমার নেই, আমার কিচ্ছু নেই। থ্যাংক ইউ। আপনি রিফাতকে ফোন করতে পারেন, উনি সব জানেন। না না, সাক্ষী মানতে হবে না, আমি আপনাকে বিশ্বাস করেছি। একটা মেয়ের জীবনে তার স্বামীকে আপনি বোঝেন। আপনি কাঁদবেন না প্লিজ। আপনাকে দেখে, আপনার সংসার দেখে আমার সত্যি খুব কষ্ট হচ্ছে। এই আমি আপনাকে ছুঁয়ে প্রতিজ্ঞা করছি, আর কোনোদিন আপনার এই বাড়িতে আসবো না। মনিরের মতো ভণ্ড, মিথ্যেবাদী এমন লোকের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। আমি সারা জীবনের জন্য ওকে ভুলে যাব। আপনি সুখী হন, আসি। নীরা, একটা কথা তোকে কদিন থেকেই বলতে চাচ্ছি, কিন্তু বলা ঠিক হবে কিনা ভাবছি। কি কথা? আমার বসের কথা।
কোনো প্রবলেম হচ্ছে? প্রবলেম বললে ভুল বলা হবে। শিহাব স্যারের মতো মানুষ আমি দ্বিতীয় জন দেখিনি। কথাটা কি? প্রথম যেদিন স্যারের অফিসে গিয়েছিলাম, মুনিয়াপুর কথা মতো মতিন নামে এক লোকের রেফারেন্সে যে ধারণা নিয়ে গিয়েছিলাম তার উল্টো ধারণা নিয়ে ফিরে এসেছি। মনে যে শ্রদ্ধাটা ছিল তা আজও আছে। হঠাৎ করেই শিহাব স্যারের সাথে আমার আবার দেখা, আর শিহাব স্যার যে দীপার ভাই তা আমি জানতাম না। শিহাব স্যারও যেন কেমন আমাকে দেখে চমকে উঠলেন, আর সাথে সাথেই আমাকে চাকরিটা দিয়ে দিলেন। তাহলে প্রবলেমটা কি? স্যারের প্রতি রেসপেক্ট যত দিন যাচ্ছে ততই। কি? এত লোভী মানুষের ভিড়ে নির্মোহ নির্লোভ স্যারকে দেখে আমার পাপিয়া, স্যারকে না দেখলে তুই বুঝবি না। এত কাছে থেকেও স্যার অনেক ডিস্টেন্স মেনটেন করে চলেন। ইনফ্যাক্ট প্রথম দেখাতেই আমি ওনাকে অনেক ভালোবেসে ফেলি। একসাথে কাজ করা, একসাথে চলা। এসব তুমি কি বলছো? এই কথাগুলো কাউকে না বলে আমি শান্তি পাচ্ছিলাম না। তোমার বস জানে? সেটটা কোথায় পেলে? রিফাত দিয়েছে। দেখে মনে হচ্ছে অনেক এক্সপেন্সিভ। আমি কি সস্তা কিছু যে আমাকে যা তা জিনিস দেবে? কিন্তু আমি বুঝতে পারছি না রিফাত তোমাকে কেন এত দামি সেট গিফট করবে। ও আমার বন্ধু, তাই। আমিও তোমার বন্ধু, কিন্তু কই আমি তো তোমাকে এত দামি সেট গিফট করিনি। তুমি এভাবে কথা বলছো কেন? আর শোনো, তুমি যে আমার বন্ধু এটাই হচ্ছে আমার জন্য বড় গিফট। মুনিয়া, আমার মনে হচ্ছে তুমি অনেক বড় একটা ভুল করছো। বড় কোনো ভুলের সঙ্গে জড়িয়ে যাচ্ছ। শোনো, বড় ভাই মার্কার কথা বলবে না তো। ফান নয় মুনিয়া। আমি একটা সেলফোন নিয়েছি তো কি হয়েছে? তুমি জানো অন্য মেয়েরা আরো কত কি নেয়? তুমি তুমি নিজেকে অন্য মেয়েদের সঙ্গে তুলনা করছো। সবাই সেলফোন ইউজ করে, আমার ইচ্ছে করে না। তাই বলে ফর নাথিং তুমি অন্যের একটা গিফট নেবে? ফর নাথিং আমি কারো কাছ থেকে কিছু নেই না, এটা আমার প্রাপ্য ছিল। রিফাতের সঙ্গে আমার কিছু কন্ডিশন আছে। অন কন্ডিশন ওই ফোনটা আমাকে দিয়েছে। ছি মুনিয়া, ছি। আপা, কান্নাকাটি বন্ধ করো। মাত্র তো 4 ঘন্টার জার্নি। খারাপ লাগলে ঢাকায় চলে আসবে, মেয়েকে দেখে যাবে। চল শিউলি, অনেক বেলা হয়ে গেছে। খুব সাবধানে থাকবি মা, গিয়ে আমাকে চিঠি লিখবি, আর আমার জন্য একটু চিন্তা করবি। না, আমি তোমাকে নিয়ে ভাববো না। একা রেখে যদি যেতাম তাহলে ঠিকই ভাবতাম। তুমি দেখবে আজ বাদে কাল মামি চলেই আসবে, ঠিক আছে? তুমি মামির সাথে থাকবে, আমি নিশ্চিন্ত থাকবো, ঠিক আছে? চল 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 চল, যাই আপা, চল চল, আল্লাহ ভরসা। হ্যালো হ্যালো, আমি রাফি। রাফি, আমি তোমার ভাবি। আসসালামু আলাইকুম ভাবি। ওয়ালাইকুম আসসালাম। ভাবি কেমন আছো তুমি? হ্যাঁ ভালো, তুমি কেমন আছো? আমি খুব ভালো আছি। আমি আগামী সপ্তাহে বুধবার আসছি। আচ্ছা, আমি বলবো তোমার ভাইয়াকে। দীপা কেমন আছে? ভাইয়া? দীপা? হ্যাঁ, সবাই ভালো আছে। তোমার জন্য কিছু নিয়ে আসতে চাই, চয়েস থাকলে বলো। কি বলবো, একটু শোনো, তুমি যদি তাজমহলের কোনো মডেল পাও নিয়ে এসো, কেমন?
আমি আমি তো আছি প্যারিসে। এখানে আমি তাজমহল পাবো কোথায়? বরং তোমার জন্য মিনি আইফেল টাওয়ার নিয়ে আসবো। এখন রাখছি, বাই। আচ্ছা। থাকো তো বিশাল প্রাসাদে, এয়ার কুলারে হিমেল বাতাস, সুইচ টিপ দিলে যখন যা প্রয়োজন, গাড়িতে ঘুরে বেড়াচ্ছ। জন্মের পর থেকে অভাব কাকে বলে তা তো ফিল করনি। আমাকে তো ছি বলবেই। মুনিয়া, আমি তোমাকে নিয়ে ভাবতে চাই। তুমি ভাবতে চাইলেই তো হবে না। তোমার বাবা মা আছেন, আত্মীয় স্বজন আছে, তাদের মতামত আছে। আমি আমার রাস্তার সিঁড়ি খুঁজে নিচ্ছি। আমাদের নিয়ে কেউ ভাবে না, আর ভাবতে চায়ও না। অন্ধকার গলিকে রাস্তা বলে না। তুমি যেটাকে উপরে ওঠার সিঁড়ি ভাবছো, সেই সিঁড়ি দিয়ে তুমি যতই উঠবে ততই অন্ধকারের দিকে নামতে থাকবে। শান্ত, লেকচার ভালো লাগছে না। অয়নের কাছ থেকে শুনলাম, শুনে মনে হলো তোমাকে ফেরানো দরকার। ভালোই হয়েছে, ভাইয়া তোমার ভালো চেয়েছে, তাই সব বলে দিয়েছে। এখন তুমি তোমার ওয়ে টার্ন করো। আমি আমার মতো চলে যাই, বরং তুমিই ফিরে যাও। তুমি তোমার কথাগুলো অনেক দেরি করে বললে, এটাই আমার দুঃখ থাকবে। যখন বলেছ তখন আমার ফেরার পথ বন্ধ। আচ্ছা, তুমি কি আমাকে সত্যি ভালোবাসো? Try to come back, Munia. Please. Impossible. হাসে তাই অলি প্রেমেতে পড়ে। থাকো তো বিশাল প্রাসাদে, এয়ার কুলারে হিমেল বাতাস, সুইচ টিপ দিলে যখন যা প্রয়োজন, গাড়িতে ঘুরে বেড়াচ্ছ। জন্মের পর থেকে অভাব কাকে বলে তা তো ফিল করনি। আমাকে তো ছি বলবেই। মুনিয়া, আমি তোমাকে নিয়ে ভাবতে চাই। তুমি ভাবতে চাইলেই তো হবে না। তোমার বাবা মা আছেন, আত্মীয় স্বজন আছে, তাদের মতামত আছে। আমি আমার রাস্তার সিঁড়ি খুঁজে নিচ্ছি। আমাদের নিয়ে কেউ ভাবে না, আর ভাবতে চায়ও না। অন্ধকার গলিকে রাস্তা বলে না। তুমি যেটাকে উপরে ওঠার সিঁড়ি ভাবছো, সেই সিঁড়ি দিয়ে তুমি যতই উঠবে ততই অন্ধকারের দিকে নামতে থাকবে। শান্ত, লেকচার ভালো লাগছে না। অয়নের কাছ থেকে শুনলাম, শুনে মনে হলো তোমাকে ফেরানো দরকার। ভালোই হয়েছে, ভাইয়া তোমার ভালো চেয়েছে, তাই সব বলে দিয়েছে। এখন তুমি তোমার ওয়ে টার্ন করো। আমি আমার মতো চলে যাই, বরং তুমিই ফিরে যাও। তুমি তোমার কথাগুলো অনেক দেরি করে বললে, এটাই আমার দুঃখ থাকবে। যখন বলেছ তখন আমার ফেরার পথ বন্ধ। আচ্ছা, তুমি কি আমাকে সত্যি ভালোবাসো? Try to come back, Munia. Please. Impossible. এই নদী, জানিস রাফি আসছে। হঠাৎ আসছে? আরে ওর তো যখন খেয়াল তখনই ও আসে। আবার দেখবি ওর মনে হলো চলে যাবে, পু করে চলে যাবে। তবে আমার কেন জানি মনে হচ্ছে ও তো এমবিএ পাশ করলে এবার তোর দুলাভাইয়ের সাথে গার্মেন্টসে কাজ করবে। আপা, তুমি আমার জন্য হোস্টেলের ব্যবস্থা করো। আমি এখানে কমফোর্ট ফিল করব না। তোমার ননদ দেবর, মানে কি বলিস তুই? তুই হচ্ছিস আমার আপন ছোট বোন,
আর এটা তোর দুলাভাইয়ের বাসা, আর তুই বলছিস তুই কমফর্ট ফিল করবি না? শোন, আর কখনো তুই হোস্টেলের নাম করবি না। তোর রুমে তুই থাকবি, রাফি থাকবে রাফির রুমে। এতে এত কমপ্লেনের কি হলো? ভাইজান, ও ভাইজান, টেবিলে খাবার দিছি, ওঠেন। ভাইজান, আম্মা ডাকতেছে, ওঠেন। ভাইজান, ও ভাইজান, খোলে না? যে না আম্মা, যা। যে। শান্ত, আয় শান্ত, দরজা খোল বলছি। আয় শান্ত। যা, দরজাটা খুললি তাহলে। কি হয়েছে তোর? মন খারাপ? না। না বললেই হলো, আমি তোর মুখ দেখে বুঝতে পারছি কিছু একটা হয়েছে। বললাম তো কিছু হয়নি। আমাকে তো বোঝাচ্ছিস না কিছু হয়নি। যে ছেলে সারাক্ষণ বাইরে বাইরে, আমি অস্থির হয়ে থাকি, সে কিনা দুপুর বিকেল সন্ধ্যা গড়িয়ে গেল দরজা বন্ধ করে বসে আছে, আর ঘরে থাকলে হই চই বকর বকর করে আমার কান ঝালাপালা করে দেয়, আর বলছে কিছু হয়নি। আচ্ছা আচ্ছা ফুপি, মানুষ তো বদলায়, তাই না? বদলায়, কিন্তু সে বদলাবার জন্য কারণ থাকে। কেউ প্রয়োজনে বদলায়, কেউ পরিবেশের কারণে বদলায়। কিন্তু তোর কি হয়েছে? আচ্ছা ফুপি, একজন ভালো মানুষ দ্রুত বদলালে খারাপ হয়, নাকি একজন নষ্ট হওয়া মানুষ দ্রুত ভালো হয়? ওরে বাবা, এ তো দেখছি বোনের মতো ভাইও শুরু করেছে। হ্যাঁ, তোমার নিবেদিতা দিদির মতো তুমিও তো দেখছি শক্ত শক্ত কথা বলতে শুরু করেছো। ওঠ, খাবি আয়। আমার তো খিদে পায়নি। খিদে পাইনি? আশ্চর্য! যে ছেলে ঘরে থাকলে সারাক্ষণ এটা খাবো ওটা খাবো অর্ডার করতে করতে আমাকে অস্থির করে দেয়, আর বলছে খিদে পাইনি। দুপুর থেকে তুমি কিচ্ছু খাওনি, ব্যাপারটা কি? ব্যাপার কিছু না, চলো খাবো। ও বুঝেছি, ওই ন্যান্সি না ফ্যান্সি, তার জন্যে তোমার খারাপ লাগছে। তার জন্য খারাপ লাগবে কেন? খারাপ লাগবে কেন মানে, মেয়েটা এত দূর থেকে এসছে, তার সঙ্গে দেখা হবে, কথা হবে, কত কি, অথচ এক কথায় তুমি তাকে নট করে দিয়েছো, সেই জন্যে। তোমার হিসেবে গোলমাল আছে। কাউকে রিফিউজ করলে মন খারাপ হয় না, কেউ রিফিউজড হলেই মন খারাপ হয়। তাহলে তো মিটেই গেল, তুমি ওকে রিফিউজ করেছো। এখন সে মেয়ে মন খারাপ করে থাকবে, খাবে না, উপোস করবে, আর তুমি হাসবে, খেলবে, পেট পুড়ে খাবে, কারণ তুমি ওকে এক কথায় নট করে দিয়েছো। ফুপি, তুমি আব্বা আম্মুকে ন্যান্সি সম্পর্কে কিছু বলো না। ন্যান্সি নামে কারো অস্তিত্ব নেই।